আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা নাবোধক বাক্যগুলা তৈরি করতে পারি। তো এ যাবৎকাল আমরা যতগুলো সেন্টেন্স দেখছি 1 থেকে 18 পর্যন্ত ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাস ছিল হ্যাবোধক বাক্যের উপরে। সেইখানে কোনো নাবোধক কথাবার্তা ছিল না। তো এটা রাখি নাই কারণ হচ্ছে আমি শেষে একেবারে হ্যাবোধক বাক্যগুলো দেখানোর পরে কিভাবে নাবোধক বাক্যগুলো তৈরি করতে হয় সেগুলো দেখাবো। এই কারণে আমি রাখছিলাম এটা। তো সেটা হচ্ছে কারণ তার অবশ্যই একটা কারণ আছে। তো কারণটা এখনই বুঝতে পারবে। তো দেখো, নট কি আমি চাইলেই বাক্যে বসাইতে পারবো? না, আমি ইচ্ছা করলেই নট বসাইতে পারবো না। নট বাক্যে বসানোরও একটা নিয়ম আছে। কথা বোঝা গেছে? নট আমি চাইলেই বাক্যে বসাইতে পারবো না। তাহলে নট বসাবো কিভাবে? নট কখনো বাক্যে একা একা বসে না। ঠিক আছে? নট কখনো, খেয়াল করো, সবসময় নট বাক্যে অক্সিলারি ভার্ব সহকারে বসবে। ঠিক আছে? নট একা একা কখনোই বসবে না। যেমন একটা বাক্য ছিল, আই লার্ন ইংলিশ, এমন ছিল। তো আমি ইংরেজি শিখি। এখন এইখানে আমি এমন বসাইতে পারবো না, আই নট লার্ন ইংলিশ। হ্যাঁ, এটা এমন বসাইতে পারবো না। এমন বসাইলে বাক্যটা ভুল হবে। ঠিক আছে? এটা হবে না। নট কখনো একা একা বসে না। তাইলে নট কিভাবে বসে? নট হচ্ছে অক্সিলারি ভার্ব সহকারে বসে। এখন তোমরা টেন্সের গঠন পড়ার সময় অলরেডি অক্সিলারি ভার্ব জেনে গেছো, এবং মোডালগুলোও তো এক ধরনের অক্সিলারি ভার্ব, তাই না? তো দেখো, তাহলে কিভাবে বসাবো? যেমন ধরো, আই অ্যাম লার্নিং ইংলিশ। তো এই বাক্যটার মানে হচ্ছে আমি ইংরেজি শিখছি, কন্টিনিউয়াস টেন্স, শিখছি। তো যদি আমি বলতাম যে আমি ইংরেজি শিখছি না, আমি ইংরেজি শিখছি না, এটা যদি বলতাম তবে কেমন হইতো? দেখো, আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ, জাস্ট অক্সিলারি ভার্বের সাথে আমি নটটা যুক্ত করে দিব, কারণ এখানে অক্সিলারি ভার্ব দৃশ্যমান আছে যে আই এম নট লার্নিং ইংলিশ। ওকে, এটা হচ্ছে বিষয়। এখন যদি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকতো, যে আই লার্ন ইংলিশ, যদি এমন থাকতো, দেখো এখানে তো দৃশ্যমান কোনো অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, তখন কি করব? প্রত্যেকটা টেন্সে দেখো একটা জিনিস খেয়াল করে, যে আমরা যে 12টা টেন্সের স্ট্রাকচার পড়ছি, হ্যাঁ, এই 12টা টেন্সের মধ্যে প্রত্যেকটাই দেখো অক্সিলারি ভার্ব দৃশ্যমান আছে, শুধুমাত্র 2টা টেন্স ছাড়া। তো সেই 2টা টেন্স কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এই 2টা টেন্স ছাড়া দেখো প্রত্যেকটাই অক্সিলারি ভার্ব দৃশ্যমান ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব কি ছিল? অ্যাম ইজ আর, এই যে একটা এক্সাম্পল এখানে আছে। প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি ছিল? হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপরে পাস্ট কন্টিনিউয়াসে কি ছিল? ওয়াজ ওয়ার। পাস্ট পারফেক্টে কি ছিল? হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন ছিল। ফিউচার ইনডিফিনিটে ছিল শ্যাল উইল। এইভাবে সবগুলা টেন্সেই অক্সিলারি ভার্ব বিদ্যমান ছিল, শুধুমাত্র এইটা আর এইটাই। তো এখন যেহেতু এটাই টেন্সের গঠনের মধ্যে বিদ্যমান ছিল না, তো সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে নিব ডু আর ডাজ। ডু আর ডাজ। ওকে, আর পাস্ট ইনডিফিনাইটের জন্য অক্সিলারি ভার্ব নিব হচ্ছে ডিড। ঠিক আছে? তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে অক্সিলারি ভার্ব দৃশ্যমান নাই, তাই ডু ডাজ নিব। আর পাস্ট ইনডিফিনিটিভ দৃশ্যমান ছিল না, তাই ডিড নিব। ঠিক আছে? এখন দেখো, আর ডুর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে, তাই না?
তার মানে ইএস যেখানে যুক্ত করতে হবে সেই জিনিসটা সেইখানে ডাজ ইউজ হবে, তাই তো? ডু এর সাথে ইএস ইউজ করেই তো ডাজ হয়েছে নাকি? একই তো বিষয়টা একই, শুধু ডু এর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে। তাহলে এইখানেও নট লাগাবো এবং নটটা সবসময় সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে। অক্সিলারি ভার্ব তো অবশ্যই মেইন ভার্বের আগে বসে। এই যে এখানে মেইন ভার্বের আগে বসছিল এবং সাবজেক্টের পরে বসছিল, অর্থাৎ সাবজেক্টের পরেই আমি নটটা বসাবো। ঠিক আছে, এখন কিভাবে বসাই দেখো। তাহলে সাবজেক্ট বসাও, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, মানে কি আমি ইংরেজি শিখি। তাহলে নাবোধক বাক্যটা কি হবে? আমি ইংরেজি শিখি না, এমন হবে, তাই তো নাকি? তাহলে আই, এবার নট বসাবো। তাহলে কি শুধু নট বসাবো? না, শুধু নট বসাবো না, অক্সিলারি ভার্ব সহকারে বসাবো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমি ইংরেজি শিখি, করি, যাই, খাই, লিখি, পড়ি, দেখি, শিখি, তো সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ইউজ করবো। তো আয়ের সাথে কি কখনো এস বাই এস যুক্ত হয়েছে? আই ফার্স্ট পারসন, দুইটা শর্ত মানতে হইতো। একটা হচ্ছে থার্ড পারসন হইতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে সেই থার্ড পারসনটা সিঙ্গুলার হইতে হবে, তাইলেই এস বাই এস বসানো যাবে। তো এটা তো প্রথম শর্তই মানে না, আই, তো সেহেতু এস বাই এস বসানোর কোনো ফাংশন নাই এখানে। তো সেক্ষেত্রে এখানে আমি ডুটাই নিব, আই ডু নট লার্ন ইংলিশ। ওকে, তো যদি আমি এখানে আই না লিখে আমার বন্ধু ইংরেজি শেখে, মাই ফ্রেন্ড, তখন কি হতো? আমার বন্ধু ইংরেজি শেখে, কি হইতো? লার্ন হইতো? না, লার্ন হইতো না, লার্নস ইংলিশ। কারণ মাই ফ্রেন্ড, আমার বন্ধু, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে এখানে লার্ন হবে না, লার্নস হবে। ওকে, তো এখন যদি বলি যে আমার বন্ধু ইংরেজি শেখে না, আমার বন্ধু ইংরেজি শেখে, আমার বন্ধু ইংরেজি শেখে না, তো সেক্ষেত্রে কি হইতো? মাই ফ্রেন্ড, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অক্সিলারি ভার্ব দৃশ্যমান নাই, এই জন্যই ডু ডাজ আনবো। তো যেহেতু মাই ফ্রেন্ড কোন পারসন? থার্ড পারসন, এবং ফ্রেন্ড একজন ফ্রেন্ডই বোঝাচ্ছে, তো সিঙ্গুলার, সেই কারণে ডাজ আনলাম। মাই ফ্রেন্ড ডাজ নট। এখন একটা জিনিস বিষয় খেয়াল করো, একবার এস বসাইছি, একটা সাবজেক্টের জন্য আমি কয়বার এস বসাবো? এখানে একবার বসাইছি, আমি কি আবার বসাবো এস? না, আমি আবার এস বসাবো না। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পারছো বিষয়টা। একবার এস বসাইছি, তো আমি কি আবার এস বসাবো? ডাজ নট আবার লার্নস দুইবার বসাবো? না, দুইবার বসাবো না, একবারই বসাবো। একটা সাবজেক্টের জন্যই একবার এস, একটা সাবজেক্টের জন্যই একবারই ভার্ব টু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে যেই জায়গায় অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময়ও অক্সিলারি ভার্ব তোমাদের প্রয়োজন হবে, তো তখন অক্সিলারি ভার্ব হিসেবে এই তিনটা ইউজ করবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সবাই। তো এরপরে আরও কিছু এক্সাম্পল দেখো, খেয়াল করো। এখানে আমি দুইটা এক্সাম্পল দেখছি। আমরা বৃক্ষরোপণ করি, আমরা বৃক্ষরোপণ করি না। তো করি, যাই, খাই, লিখি, পড়ি, বলি, শুনি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এইটা হচ্ছে সে প্রেজেন্ট ইনডিফিনাইটের নাবোধক বাক্য। তো খেয়াল করো, আমরা বৃক্ষরোপণ করি, এটার ইংরেজি কি? উই, সাব ভার্বের এক প্রেজেন্ট ফর্ম উই, বৃক্ষরোপণ করার ইংরেজি হচ্ছে প্লান্ট, উই প্লান্ট। এস বাই এস এর একটা ফাংশন ছিল, তো ফার্স্ট পারসন এস বাই এস ব্যবহার করার দরকার নেই। আমরা কি রোপণ করি? ট্রি রোপণ করি, ট্রি। এখন আমরা বৃক্ষরোপণ করি না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এখানে অক্সিলারি ভার্ব থাকে না। তো অক্সিলারি ভার্ব হিসেবে আমরা আগেই বললাম যে উই এর সাথে ডু বসাবো নাকি ডাজ বসাবো? ফার্স্ট পারসন, এস বাই এস এর কোনো ফাংশন নাই, এই কারণে এখানে উই ডু নট প্লান্ট ট্রি। ঠিক আছে, এখন ডু নটকে আমরা সংক্ষেপে এভাবে ডোন্ট লিখতে পারি, ডু নটের শর্ট ফর্ম ডোন্ট। কথা বোঝা গেল কিনা? আশা করি সবাই বুঝতে পারছো। আরও একটা এক্সাম্পল দেখি, আরেকটা বাক্য লিখছি দেখো, এ ফার্মার ওয়াকস আপ আর্লি, মানে কি একজন ফার্মার খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, তাই তো? একজন ফার্মার খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। আমি যদি বলি একজন বিজনেসম্যান সকাল সকাল ঘুম থেকে ওঠে না, একজন বিজনেসম্যান সকাল সকাল ঘুম থেকে ওঠে না, তো তখন ইংরেজিটা কি হইতো? এখন নট বসাইতে হইতো, তাহলে এইখানে আমি নটটা কিভাবে বসাবো?
যেহেতু অক্সিলারি ভার্ব দৃশ্যমান নেই এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নট সবসময় বলছি ডু নট বা ডাজ নট। যেহেতু বিজনেসম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এইখানে ডাজ নট ইউজ করতে হবে। ঠিক আছে, এ বিজনেসম্যান ডাজ নট। এখন একবার এস লাগাইছি, আমি কি আবার লাগাবো এস? আবার ইউজ করব না, আবার ইউজ করব না, একবারই ইউজ করব। এ বিজনেসম্যান ডাজ নট ওয়াক আপ আর্লি। ঠিক আছে, এমন আর কি। তারা কঠোর পরিশ্রম করে না, তারা কঠোর পরিশ্রম করে না। এখন এই বাক্যটা কোন টেন্সে হবে? তারা কঠোর পরিশ্রম করে না, করে যায়, খায়, লেখে, পড়ে, দেখে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এবং নাবোধক প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে কি হবে? সাবজেক্ট বসাও, দে। এখন করে না এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ডু নট বা ডাজ নট। এখন দের সাথে কি ডু নট যাবে নাকি ডাজ নট যাবে? দেখো এখানে একটু খেয়াল করো, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, নট সিঙ্গুলার, তো শর্ত মানে নাই। তো সেক্ষেত্রে ডু নট, দে ডু নট কঠোর পরিশ্রম করার ইংরেজি ওয়ার্ক হার্ড, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। আই হোপ সবাই বুঝতে পারছো। ট্রেনটি স্টেশন ছাড়লো না, আরেকটা বাক্য লিখছি, আমরা রাজশাহী যাচ্ছিলাম না। তো এখানে খেয়াল করো, ট্রেনটি স্টেশন ছাড়লো না, এই বাক্যে ছাড়লো না এটা কোন টেন্সে আছে? ছাড়লো, করলো, খেলো, গেলো, আসলো, পড়লো, লিখলো, দেখলো, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের নাবোধক সেন্টেন্স। তাহলে দ্য ট্রেনটি, দ্য ট্রেন ছাড়লো না, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বলছি ডিড নট। এখন আমি একবার পাস্ট টেন্স ইউজ করছি, ছাড়ার ইংরেজি হচ্ছে লিভ, আর পাস্ট টেন্সে লেফট। তো আমি কি আবার লেফট লিখবো? না, আমি তো একবার পাস্ট টেন্স করছি, তো আমি আবার কেন পাস্ট টেন্স করবো? তো লিভ কি ছাড়লো না? স্টেশন ছাড়লো না, দ্য স্টেশন বা স্টেশন। ওকে, তো আমরা রাজশাহী যাচ্ছিলাম না। তো আমরা রাজশাহী যাচ্ছিলাম, এটার ইংরেজি কী হবে আগে সেটা সেটা একটু ইয়ে করো আর কি, মেমোরাইজ করো। আমরা রাজশাহী যাচ্ছিলাম, করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, পড়ছিলাম, লিখছিলাম, শুনছিলাম। তো সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তো তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসের নেগেটিভ। তো পাস্ট কন্টিনিউয়াসে তো অক্সিলারি ভার্ব থাকেই, ওয়াজ ওয়্যার। তো উই ওয়্যার নট, উই ওয়্যার নট ভার্বের সাথে আইএনজি, গোয়িং কোনো জায়গায়, কোনো দিকে যাওয়া। ঠিক আছে, এটা অবজেক্ট না, তো সেক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ বসাইতে হবে, টু রাজশাহী। ওকে, আমি আমার পিতামাতার সাথে বসবাস করি না। তো এটা কোন টেন্সে হয়? করি, যাই, খাই, লিখি, পড়ি, বলি, শুনি, দেখি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের নেগেটিভ। তা কি হবে তাহলে এটা? আই নট কীভাবে বসাবো প্রেজেন্ট ইনডিফিনাইটে? ডু নট বা ডাজ নট। তো আয়ের সাথে অবশ্যই ডু নট বসে। আই ডোন্ট লিভ, আমি বসবাস করি না। আমার পিতামাতার সাথে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা এই যে এইটুকু, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো সাথে থাকলে উইথ প্রিপোজিশন দিয়ে ফ্রেজটা তৈরি করব। উইথ আমার পিতামাতা, সরি শুধু পিতামাতা না, আমার পিতামাতা, এইটুকু একসাথে, উইথ মাই প্যারেন্টস। ঠিক আছে, আশা করি তোমরা নেগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারছো। তুমি মডেল দিয়েও করতে পারো। যদি মডেল দিয়ে একটা দেখি, আমাদের কৃষকদেরকে অসম্মান করা উচিত নয়, তার মানে শুডের ইউজ, তাই তো, এবং নাবোধক বাক্য। তো শুডের সাথে নট লাগাই দিলে হয়ে যাবে এটা। ঠিক আছে, উই শুড নট। ঠিক আছে, উই শুড নট ডিসঅনার কৃষক, দ্য ফার্মার্স অথবা ফার্মার্স। ওকে, আরেকটা বলি, দেখো আমি দুইটা বাক্য লিখছি, তোমার ইংরেজি শেখা উচিত ছিল আর তোমার ইংরেজি শেখা উচিত ছিল না বা উচিত হয়নি। তো আমরা আগে অতীতের কোনো কিছু যদি উচিত হওয়া বুঝাই, তাহলে আমরা কি ইউজ করছি? একটু
একটু 2 সেকেন্ড মেমোরাইজ করার চেষ্টা করো, একটু রিকল করো যে আমরা উচিত ছিল এটা কিসের ইউজ করছি মডেলে, কিসের ইউজ করছি মনে পড়ছে? আচ্ছা, যাদের মনে পড়ে নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি। তো শুড হ্যাভের ইউজ করছি, ঠিক আছে? শুড হ্যাভ প্লাস ভার্ব 3। তো তোমার ইংরেজি শেখা উচিত ছিল, এটার ইংরেজি হবে ইউ শুড হ্যাভ V3 লার্নড ইংলিশ। ওকে, তোমার ইংরেজি শেখা উচিত ছিল না বা উচিত হয়নি, তো সেক্ষেত্রে ইউ অতীতের উচিত হয়নি বা উচিত ছিল না একই কথা, কিন্তু অতীতের কোনো কিছু উচিত ছিল বা উচিত ছিল না সেক্ষেত্রে শুড হ্যাভের ইউজ করবো। আর বর্তমানে উচিত শুধু শুড। ওকে, উচিত হয়নি অতীতকালে, হ্যাঁ অতীতকালে যেটা হয়ে গেছে কিন্তু এটা উচিত ছিল না, এটা উচিত হয়নি, তো সেই ক্ষেত্রে শুড। তো আমরা খেয়াল রাখবো যে মেইন যে মোডাল, মেইন যে অক্সিলারি তার সাথে নট ব্যবহার করা, শুড নট হ্যাভ, ঠিক আছে? শুড হ্যাভ নট এমন না, শুড নট হ্যাভ। ইউ শুড নট হ্যাভ লার্নড ইংলিশ। বোঝা গেছে ব্যাপারটা? মাস্ট হ্যাভ টু ছিল একটা, মাস্ট হ্যাভ টু, তো মাস্ট নট হ্যাভ টু। ওকে, এমন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা নটের ইউজটা প্রপারলি বুঝতে পারছো। তো এইভাবে নিজে নিজে যে সেন্টেন্সগুলো হ্যাবোধক সেন্টেন্সগুলো তৈরি করছো আগে, তো সেইগুলোকে এখন একটু নাবোধক করে প্র্যাকটিস করো, দেখো বিষয়টা আরও সহজ হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ আজকের মতো।